তরুণদের হাত ধরে এই সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হবেই হবে ইনশাআল্লাহ। এই সংস্কার প্রক্রিয়া করতে গিয়ে শেখ হাসিনা চলে গিয়েছিল, যদি বিএনপিও চলে যায় সেটা আমাদের মাথা ব্যথা থাকবে না। ভালোই আছে, সংস্কার প্রক্রিয়া আপনাদের হাত দিয়ে শুরু হোক। আপনারা বলেছিলেন 31 দফা, তারপরে বললেন যে গণভোটে হায়ের কথা, কিন্তু আপনাদের মুখে এবং মনে যে একই সামঞ্জস্য সেটা আমরা দেখতে পাই না। আপনি বাংলাদেশে নামে বললেন যে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার আপনি করবেন। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন ইঞ্জিনিয়ারিং করে, যেভাবে হোক না কেন, এখন কিন্তু আপনি শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের যে বিচার রয়েছে সেই বিষয়ে কোনো স্পষ্ট আমরা কোনো বক্তব্য পাচ্ছি না। 24-এ যারা শহীদ হলো তাদের আমরা বিচার প্রক্রিয়া নিয়ে পর্যন্ত কোনো স্পষ্ট কোনো বক্তব্য পাচ্ছি না। এবং আমরা মাশাআল্লাহ একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, উনি বলে আবেগ দিয়ে রাষ্ট্র চলে না। এটা তো সত্য কথা, রাষ্ট্র চলে যুক্তি তর্ক সেটা দিয়ে, কিন্তু বাংলাদেশে শুধু আবেগ দিয়ে অ্যাসালাম গ্রুপ চলে, আর কোনো কিছু চলে না। এবং এই অ্যাসালাম গ্রুপের জন্য যারা আপনার পকেটের টাকা লুপাট করেছে, ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে, জনগণ ক্ষুদ্র ক্ষুদ্র নিজেদের ডিপিএসে ব্যাংকগুলোতে রেখেছিল ট্রাস্ট করে, সেগুলো নিজেদের টাকা তারা মনে করে বিদেশে লুপ্তরাজ করেছে, সিঙ্গাপুরে নিয়ে গিয়েছিল বিভিন্ন দেশে। সেই অ্যাসালাম গ্রুপকে কখন আইনের আওতায় আনা হবে সেই বিষয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্পষ্ট বক্তব্য চাচ্ছি। শুধু অ্যাসালাম গ্রুপ নয়, এরকম অনেক লুপ্তরাজ গ্রুপ করেছে যারা বাংলাদেশে জনগণের সম্পত্তি নিয়ে বিদেশে টাকা পাচার করেছে। আপনার আমার জীবনের শেষ সম্বলটুকু যেটুকু আছে সেগুলো তারা বিদেশে পাচার করে দিয়েছিল, সেই বিষয়ে তাদের স্পষ্ট বক্তব্য চাই। আজকে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে, আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু মনে রাখতে হবে এই খালের মধ্যে যাতে কোনো কুমির না চলে আসে। এই যে ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছে আপনাদের এবং আওয়ামী লীগের যে চুক্তি হয়েছে, সেই চুক্তির মধ্য দিয়ে এই খালের মধ্যে যাতে হলো আওয়ামী লীগ এবং ভারতীয় কুমির না পড়ে, আমরা সেই কুমির সম্পর্কে আপনাদেরকে হুঁশিয়ার করতেছি। এবং পুরো বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখি দর্শন হচ্ছে, বিচার হচ্ছে না, সংস্কার প্রক্রিয়া হচ্ছে না। এবং গতকালকেও শহীদ মিনারে একজন নাগরিকের জীবনহানি হয়েছে, নাগরিকদের কোনো জীবনে নিরাপত্তা নাই। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কোথায় একটা বাতি বন্ধ করতে হবে, একটু স্ট্যান্ডবাজি করার জন্য গাড়িটা দাঁড় করিয়ে রাখতে হবে, এবং একটু কোদাল দিয়ে কোথাও যা দুই হলো। স্যার কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী, অপারেশনবিহীন হাঁটু কোমর প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল, অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। কোদাল মাটি তুলতে হবে। আমরা দেখেছিলাম শেখ হাসিনার সময় অনেক উন্নয়ন হয়েছিল, কিন্তু পুকুর চুরি দুর্নীতি হয়েছিল। তা আমরা আশা করব এই খাল খনন কর্মসূচিতে যাতে এই ধরনের দুর্নীতির ছোঁয়া না পড়ে এবং কোনো কুমির চলে না আসে, আমরা সেই বিষয়ে হলো প্রধানমন্ত্রীর কাছে আহ্বান রাখবো। তো অনেকে আমাদেরকে বলে যে তোমরা কথা বলো, তোমাদেরকে কিন্তু খেয়ে ফেলবো। খেয়ে ফেললে কি হবে? হয়তো জেলে নিলে ইমরান খানের মতন অবস্থা হবে। আর যদি আপনারা আমাদেরকে হলো মেরে ফেলেন, তাহলে শহীদ ওসমান হাদি ভাইয়ের ইনসাফের পথ আমাদের আছে। আর যদি বেঁচে থাকি, চাঁদনাবাজি সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, এটা স্পষ্ট কথা। এবং সামনে লোকাল গভর্নমেন্ট আসতেছে, এই ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, সামনে ইলেকশনে আপনারা আল্লাহর রাস্তে ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা করবেন না। কারণ গণতন্ত্র মুখে বলেন, গণতন্ত্র শুধু মুখে বললে হয় না, এটা বাস্তবায়ন করতে হয়। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আমাদের যে ফাইটটা আছে একটি নতুন সংবিধান তৈরি করা। যদি ওই সংবিধান শহীদের বিচার করতে না পারে, শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার করতে না পারে, সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে না দাঁড়াতে পারে, হয়তোবা খালেদা জিয়ার পথ ধরে এই সংবিধানকে আমরা বুড়িগঙ্গায় ফেলে দিতে বাধ্য হব। এই জন্য যারা আমাদেরকে বেশি বেশি সংবিধান দেখানোর চেষ্টা করেন, সেই সময় অনেক গণভবন দেখানোর চেষ্টা করা হয়েছিল, বড় বড় মাফিয়া রত্ন দেখানোর চেষ্টা করা হয়েছিল, সেগুলো আমরা গুনি নাই। এখন নতুন করে তারা আমাদের সংবিধানের সবক দিচ্ছে। সংবিধানের সবক যদি এতই দিয়ে থাকেন, যেই সংবিধান আমার 2000 ভাইকে শহীদ হতে রক্ষা করতে পারে নাই, যেই সংবিধান অ্যাসালামের মতন গ্রুপকে বাংলাদেশের টাকা দেউলিয়াত্ব করার জন্য হলে স্কোপ দিয়েছে, যেই সংবিধান বাংলাদেশের মানুষকে প্রত্যেকটা জায়গায় ধর্ষণের মুখ থেকে রক্ষা করতে পারে না, যেই সংবিধান স্কুল কমিটি থেকে প্রেসিডেন্ট হাউস পর্যন্ত দুর্নীতি থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারে না, সেই সংবিধান দিয়ে আমাদেরকে কি করব? এখন সংবিধান নিয়ে কথা বলে আবারই মামলা হামলার তারা হুমকি দিতে পারে। আমরা স্পষ্ট আপনাদেরকে বলতেছি, হয়তো এই সংবিধানের মৌলিক কাঠামোতে পরিবর্তন নিয়ে আসেন, না হলে হয়তো এই সংবিধান পুরো দুস্তর আমরা পরিবর্তন করে দিতে ইনশাআল্লাহ রাজপথে সবাই ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নামবো। এখন তারা আমাদেরকে বলে যে তোমরা রাজুতে ডাকো,
মানুষকে বললে কি নামবে নাকি, মানুষ বললে নামবে নাকি, সেই জায়গাটা হলো আপনাদেরকে আমরা স্পষ্ট করে দিতে চাই। হ্যাঁ, মানুষ নামবে, কারণ মানুষের পকেটে এখনো চাকরি আপনারা দিতে পারেন নাই, তরুণ সমাজের জন্য এখনো কিছু করতে পারেন নাই। আপনারা যে জায়গায় করেছেন, আপনার যারা ফ্যামিলি কার্ড দিচ্ছেন, আগে মসজিদগুলোর সামনে যাবেন, যে গরিব মানুষগুলো বসে থাকে তারা কি ফ্যামিলি কার্ড পেয়েছে? আমরা শুনতে পাচ্ছি ফ্যামিলি কার্ডের নামে মানুষের হলো কার্ড 500-600 টাকা করে দুর্নীতির মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে এবং দুর্নীতির একটা মহা উৎসব তারা শুরু করছে। এবং কিছু বললেই বলে বিএনপি নাকি আমরা সব কিছু সমালোচনা করি। আমরা আপনাদের সমালোচনা করি না, আমরা আপনাদের বিষয়গুলো আলোচনা করি যাতে আপনারা শুধরানো হন। কারণ আমরা চাই না আপনি হাসিনার মতন ফেসিস্ট হয়ে ওঠেন। অলরেডি ওঠা শুরু করেছেন, কিছু বললেই আপনার এই যে ছাত্রদল, যুবদল, গুন্ডা বাহিনী যেভাবে অ্যাটাক শুরু করে, এতে আমরা ভীত সন্ত্রস্ত হচ্ছি। কিন্তু ভীত সন্ত্রস্ত হলেও আমরা যে এর বিরুদ্ধে দাঁড়াবো না সেটা কিন্তু আমরা বলি না, আমরা অবশ্যই দাঁড়াবো। এবং আমরা আশা করব এই যে বাংলাদেশের সাংবাদিক ভাইরা রয়েছে, আমাদের উইমেন সোসাইটি রয়েছে, আমাদের তরুণ ভাইরা রয়েছে, আলেম ওলামারা রয়েছে, তাদের জন্য প্র্যাকটিক্যাল স্টেটের জায়গা থেকে কোনো কিছু নিয়ে আসেন। আপনি 5,000 টাকা একজন পুরোহিতকে দিলে হবে না, বরং তার স্ট্রাকচারাল কাঠামোগুলো চেঞ্জ করতে হবে। আপনি একদিকে হলো আলেমদেরকে পিটাবেন হলো ইন্ডিয়ান বাহিনী নিয়ে এসে, আরেকদিকে তাদেরকে 5,000 টাকা ধরিয়ে দেবেন। এটা আসলে নতুন বাংলাদেশ না। এই জন্য বেফাকুল মাদ্রাসিল যে আরাবিয়া রয়েছে, তাদের একটা দীর্ঘদিনের একটি কর্মসূচি রয়েছে, তাদের একটা সনদ বা স্বীকৃতি প্রয়োজন। আপনি 5,000 টাকা তাদের দরকার নাই, আপনি তাদেরকে স্বীকৃতি দেন। ইনশাআল্লাহ আমরা বলেছিলাম আমরা যখন ক্ষমতায় যাব তাদেরকে সেই স্বীকৃতি বাস্তবায়ন করব। যদি তাদের স্বীকৃতি বাস্তবায়ন করতে হয় তাহলে আপনার এই ভিক্ষার টাকা তাদেরকে নিতে হবে না, তারা নিজেরাই ইনকাম করে ইনশাআল্লাহ বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবে তাদের স্বপ্নগুলো। এজন্য আমরা বলবো স্ট্রাকচারাল মৌলিক পরিবর্তন আনেন। এসব লোক দেখানো স্ট্যান্ডবাজি, এই তারেক রহমানের কেরামতি আমরা বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আগে চলতে হলো শেখ হাসিনার কেরামতি, এখন আসছে আল্লামা তারেক রহমানের কেরামতি। এইসব বুজুং বাজুং কেরামতি বন্ধ করেন, স্ট্রাকচারাল মৌলিক পরিবর্তন বাংলাদেশে নিয়ে আসেন, তাহলে বাংলাদেশের মানুষ শান্তি পাবে। সবাই ভালো থাকবেন। এবং আমি লাস্ট পর্যায়ে যেটা বলবো, আসলে আমি মন থেকে আমাদের যে ঢাকা 8 আসনে আমার সাথে যা ইলেকশন করেছিলেন জেনে মির্জা আব্বাস সাহেবের আমি সুস্থতা কামনা করি। অনেকে এটা ফ্রেমিং করার চেষ্টা চালাচ্ছে, আমরা বলবো যে সত্যর জয় হবে ইনশাআল্লাহ। ডাক্তার অলরেডি কথা বলেছে, ফ্যামিলি কথা বলেছে, যত মানুষ অসুস্থ হয়েছে সব মানুষের আমরা সুস্থতা কামনা করি। এবং আমরা সরকারকে এটাও আমরা অনুরোধ জানাই, বাংলাদেশের কোনো মানুষ অসুস্থ হলে যাতে আমরা বাংলাদেশের মেডিকেলে চিকিৎসা নিতে পারি সেই ব্যবস্থা যাতে সরকার উদ্যোগ গ্রহণ করে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অধিবেশনে যুক্ত হব কারণ আমরা মনে করি বাংলাদেশের জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে, ভোট দিয়েছে জাতীয় সংসদে যাবার জন্য, জনগণের পক্ষে কথা বলার জন্য, সংস্কারের পক্ষে কথা বলার জন্য। আমরা একই সাথেও এটাও সংসদে বলেছি যে এই সংসদকে একটি সংবিধান সংস্কার পরিষদ হওয়ার কথা গণভোটের গণরায় অনুযায়ী। এখন 2/3 আসন সরকারি দলের পক্ষে, মেজরিটি যেহেতু তাদের পক্ষে, তাদের এটা দায়িত্ব ছিল এই সংবিধান সংস্কার পরিষদ আহ্বান এটাকে গঠন করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া। আমরা ঐক্যমত কমিশন থেকেই দেখে আসছি বিএনপি সংস্কারের পক্ষে অতটা জোরালোভাবে ছিল না, এক প্রকার চাপে পড়ে বিভিন্ন সময় তারা সংস্কারের পক্ষে কথা বলেছে। নির্বাচনের সময় তাদের দলীয় প্রধান হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছে। ফলে আমরা আশা করেছিলাম যেহেতু তারা জনগণের সামনে অবস্থান নিয়েছিল সংস্কারের পক্ষে, তারা নির্বাচিত হয়ে আসার পরেও সেটা বাস্তবায়ন করবে। এখন যেহেতু তারা সেটা বাস্তবায়ন করছে না, ফলে আমাদের জায়গা থেকে আমরা সংসদে এই কথা বলেই যাব, পাশাপাশি আমরা রাজপথেও এটার পক্ষে জোরালো অবস্থান তৈরি করব। কবে নাগাদ রাজপথে সেটা হতে পারে? আমরা সরকারের জায়গা থেকে এখনো চূড়ান্ত বক্তব্য পাইনি যে তারা কি গণভোট একেবারেই মানছে না, এরকমটাও তারা বলছে না। তারা নানান ঘুরিয়ে পিছিয়ে কথা বলছে। আমরা হয়তো এদের পরবর্তী অধিবেশনে তাদের কাছ থেকে আরো স্পষ্টভাবে জানতে চাবো যে তাদের এই গণভোট বা গণরায় নিয়ে তাদের অবস্থান কি। তাদের চূড়ান্ত অবস্থান আসার পরে আমরা আমাদের চূড়ান্ত অবস্থান ব্যক্ত করি। 11 দলীয় জোটের পক্ষ থেকে বলা হচ্ছিল যে ওনারা পরিকল্পনা করছেন সামনের আন্দোলন কিংবা সংগ্রামগুলো তারা কিভাবে করবে। এনসিপি 11 দলীয় জোটেরই একটি অংশ ছিল নির্বাচনী জোটের। এখন আপনাদের কি অবস্থান রয়েছে? সেই যদি সিদ্ধান্ত আসে জামায়াতের পক্ষ থেকে, আপনারাও কি একই লড়াইয়ে শামিল হবেন কিনা? সংস্কারের পক্ষে থেকে এটা যদি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলও না দাঁড়ায়, এনসিপি দাঁড়াবে। কারণ সংস্কারের সেই প্রতিশ্রুতি নিয়েই, বাংলাদেশ পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই তো এনসিপির জন্ম। ফলে
এটা এনসিপি এককভাবে হলেও এই সংস্কারের পক্ষে অবস্থান করবে। সেখানে যদি 11 দল বা 11 দলের বাইরে আরো রাজনৈতিক শক্তিকে আমরা এখানে ইনভলভ করার বা ন্যূনতম ঐক্যমত তৈরি করার আমরা প্রচেষ্টা করব। আচ্ছা একটু যদি জানতে চাই যে সংসদে যে জিনিসটা হচ্ছিল বিরোধী দলীয় চিফ হুইপ, দায়িত্বটা কি এক্সট্রা একটু প্রেশার মনে হচ্ছে না? কারণ হচ্ছিল এখন সাংগঠনিক কার্যক্রম যদি সেই দায়িত্বটা না থাকতো তাহলে নাহিদ ইসলাম হয়তো আরো স্বতঃস্ফূর্তভাবে এনসিপি নিয়ে কাজ করতে পারতো, সেখানে একটা বাইন্ডিংস থেকে যায়। সেটা এখানে আমাদের বিরোধী দলের আমাদের যে সভা হয়েছে সেখানে সবাই সর্বসম্মতিক্রমে এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। তো আমি মনে করি যে অবশ্যই দায়িত্ব মানে তো কাজের পরিধিও বেশি, সাংগঠনিক দায়িত্ব, সংসদীয় দায়িত্ব, পাশাপাশি একইভাবে দায়িত্ব মানে একটা নতুন অভিজ্ঞতাও। আমি মনে করি এটা ব্যক্তিগতভাবে আমার জন্য এটা ভালো হবে। যে কোটা সংস্কারের জন্য আপনারা আন্দোলন করেছিলেন আজকের এই দিন, সেই কোটা সংস্কারের আসলে কি খবর, সেটি কি রাখা হয়েছে আজকের এই দিন পর্যন্ত এসে? বুঝি নাই। যে কোটা সংস্কারের জন্য যে আন্দোলনের জন্ম এবং যেই অভ্যুত্থানের জন্ম হলো, রাজনৈতিক দল হিসেবে এনসিপি আসলে আত্মপ্রকাশ করেছে, এত দূর হেঁটে এসেছে, সংসদ পর্যন্ত গিয়েছে, সেই কোটার আসলে কি? স্যার কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। কি অবস্থা রয়েছে বিভিন্ন গ্রেডে, সেটি কি তথ্য এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন যেমন ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে বিভিন্ন পদের কিংবা অ্যাপ্লাই করতে যাচ্ছে এরকম মানুষ আন্দোলনের জন্য নামে না, আমাদের জানার মধ্যে তো প্রথম এবং দ্বিতীয় শ্রেণী সহ এখন তো সকল শ্রেণীতেই আপনার কোটা যেটা 7% ছিল সেই 7% কোটাই কিন্তু আছে। তো কোটা কিন্তু সংস্কার অবস্থায় আছে। এছাড়া আমরা তো সার্বিকভাবে রাষ্ট্রের সব জায়গায় মেধাভিত্তিক নিয়োগটা চাই, স্বজনপ্রীতি যাতে না হোক, দুর্নীতি না হোক, সেরকম ব্যত্যয় অনেক জায়গায় হচ্ছে, সেটা নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। আপনার নামে হাইকোর্টে মামলা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে হচ্ছিল বোর্ড ইঞ্জিনিয়ারিং করে আপনাকে জানানো হয়েছে এবং আপনারা একই ধরনের অভিযোগ করছিলেন। প্রথম দিকে হচ্ছিল আপনারা 6000 কোর্টের দিকে আগে ছিলেন এবং পরবর্তীতে সেটি 2000 করা হয়েছে। অভিযোগ তো আসলে আপনাদের করার কথা, সেক্ষেত্রে হাইকোর্টে আপনার নামে অভিযোগ পেল না। সেটা অনেক ষড়যন্ত্র, অনেক চেষ্টার পরেও তারা আসলে ঢাকা 11 আসনটি ফলাফল তাদের নিজেদের পক্ষে নিতে পারেনি। এখন তারা আদালতে দ্বারস্থ হচ্ছে, আদালতকে ব্যবহার করার চেষ্টা করছে। তারা যদি এই ধরনের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে করতে চায় সেটা তারা করবে, সেটা আমার এলাকার ভোটার যারা রয়েছে তারা সেখানে সেই জবাব দিবে। এবং এছাড়াও সেখানে যে আমাদের এলাকার ঢাকা 11 আসনে বিশেষত যারা ভূমিদস্যু রয়েছে, তো ভূমিদস্যুদের বিরুদ্ধেও জনগণ নির্বাচনে একটা রায় দিয়েছে, তারা হচ্ছে আইন আদালতের মাধ্যমেও রায় দিবে। তো আমরা মনে করি যে পুরা দেশে আসলে নির্বাচনে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে ফলাফলে, যেখানে আসলে আমরা অভিযোগ করার কথা সেখানে পাল্টা আমাদের বিরুদ্ধে অভিযোগ করার চেষ্টা করা হচ্ছে। তারা সরকারের থেকে সরকারি ক্ষমতা ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। শেষ একটা বিষয় আমি তো শেষ প্রশ্ন করি, ঈদের দিনটা আসলে নাহিদ ইসলামী কিভাবে কাটবেন? গেলবারে ঈদের আর এবারে ঈদের মধ্যে একটু হলো তফাৎ আছে, কারণ এবার আপনি সংসদ সদস্য। এবার ঈদের দিনটা আসলে কিভাবে পরিকল্পনা করছেন অন্যান্য বাড়ির সাথে তুলনা যদি করেন? এবার ঈদের দিন আমি আমার যে ঢাকা 11 আসন সেই এলাকার মানুষদেরকে নিয়ে কাটাতে চাই, তাদের সাথে সময় দিতে চাই, সেখানকার শহীদ পরিবার আহতদের সাথে কাটাতে চাই। যদিও দলীয় প্রধান হিসেবে আমার জাতীয়ভাবে অনেকগুলো জায়গায় ইনভাইটেশন আছে, কিন্তু আমি পুরো রমজান মাসে আসলে আমার এলাকায় আমি সময় দিতে পারি নাই, যেহেতু সংসদে অধিবেশন শুরু হয়েছে এবং বিভাগীয় আমাদের ইফতার ছিল। ঈদের দিনটা আমি আমার এলাকার মানুষের জন্য রাখতে চাই। ঈদ মিছিল তো আছে, ঈদ মিছিল আছে, এটা আমাদের ঢাকা দক্ষিণে, সেটা আসিফ মাহমুদের নেতৃত্বে হবে। সেখানে হয়তো যদি সময় থাকে আমি যাব, বাট কিন্তু আমার ঈদের দিনটা আমি আমার এলাকার মানুষের জন্য রাখতে চাই এবং আপনাদেরকেও ইনভাইটেশন দিচ্ছি, আপনারা অবশ্যই আসবেন, আমরা একসাথে ঈদের দিন। একটা প্রশ্ন, এই সংসদে বিরোধী দল মানে যতটা বোল্ড হওয়া দরকার বিরোধী দল হিসেবে আপনারা ততটা বোল্ড হতে পারছেন না। সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু ব্যাপক সমালোচনা হচ্ছে যে বিরোধী দলের যে ভূমিকা রাখা দরকার, যেমনটা হওয়া দরকার তেমনটা